হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। অনেকদিন পর আমি আবার একটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ প্রকাশিত গ্রন্থ। অনেকে রবীন্দ্র ঠাকুরকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে বলেন, তো আমি সম্পূর্ণ বানাতে পারি না, কারণ আমাদের যে অনলাইন ক্লাসের সমস্ত নোটস আমরা ইউটিউবে শেয়ার করতে পারি না, কারণ আমরা বাধা পড়ে যাই। তো অনেকের অনুরোধে আজকে রবীন্দ্র ঠাকুরের প্রথম ও শেষ প্রকাশিত গ্রন্থ দিয়ে দিচ্ছি। উপন্যাস গল্প তো আমরা আমাদের বইতেই দেওয়া আছে, আধুনিক যুগ বইটাতে। আর নাটক, প্রবন্ধ আর কাব্যগুলো আমাদের অনলাইন ক্লাসে পেয়ে যাবেন। দেখুন, যারা অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান, আমার 8768883023 নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমাদের নতুন অনলাইন ক্লাস কালকে বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে শুরু হবে। আমি আর সপ্তদীপোষ দুজন মিলে ক্লাস করাবো। সপ্তাহে 3 দিন, মাসিক ফিস 500 টাকা। প্রথম ক্লাস কাল থেকে শুরু হবে, 3 দিন ক্লাস হবে। আমার ক্লাস হচ্ছে সোমবার, শুক্রবার, আর সপ্তদীপ স্যারের ক্লাস হচ্ছে প্রতি রবিবার বিকাল 3টে থেকে 3:30টার মধ্যে, মানে 3 দিন ক্লাস করাবো। আর একটা বড় কথা, 2 বা 3টে করে সপ্তাহে অনলাইন মক টেস্ট নেব। 4 থেকে 5 মাসের ডিউরেশন, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তো 4 থেকে 5 মাসের ডিউরেশন। ওকে, তো যারা অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান, আমার 8768883023 নাম্বার যোগাযোগ করবেন। তোমাদের কাব্য, নাটক, প্রবন্ধ সমস্ত দেওয়া হবে, সমস্ত নোটস দিয়ে দেওয়া হবে, এইসব পিডিএফগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো চলুন আজকের টপিক শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ প্রকাশিত গ্রন্থ। দেখুন, এখানে আমরা দিয়েছি প্রথম লাইন থেকে শুরু করেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লাইন কোনটি। ওকে, প্রথম রচিত লাইন দেখুন, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তারা সুখে জলে ক্রিয়া করে। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রথম রচিত লাইন। এবার একটু তথ্য দেখুন, যে আমরা শুধু প্রথম রচিত লাইন বা প্রথম রচিত গ্রন্থর নামগুলো দিন, তথ্যও দিয়েছি। দেখুন, শৈশবে রবি ঠাকুর দুষ্টুমি করতেন। তাকে একটু সামাল দেওয়ার জন্য তার মাস্টার মশাই বোর্ডে একটা ছড়া লিখে দিলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল তার ভয় নাই। বললে, লেখো তো তুমি এর পরের 2টি লাইন। কি আশ্চর্য, শিশুরবি ঠিক তখনই লিখে ফেললেন, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তারা সুখে চলে ক্রীড়া করে। এই কথাটি আমরা রবীন্দ্র ঠাকুরের একটি আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ, নাম হচ্ছে কি জীবন স্মৃতি, তার সাল হচ্ছে 25 জুলাই 1912 বা 1319 বঙ্গাব্দ থেকে জানতে পেরেছি। ঠিক আছে, এই প্রবন্ধ গ্রন্থে 1886 খ্রিস্টাব্দে 17 নভেম্বর বা 1293 বঙ্গাব্দে কোরীয় কোমল কাব্যগ্রন্থ প্রকাশ পর্যন্ত রবীন্দ্রনাথের জীবনের ঘটনা এখানে বর্ণিত হয়েছে। ওকে, এটা হচ্ছে তথ্য। তাহলে প্রথম হচ্ছে লাইন কি, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তারা সুখে জলে ক্রীড়া করে। এটা তার একটি আত্মজীবনী প্রবন্ধ গ্রন্থ জীবন স্মৃতি, যার সাল হচ্ছে 1912। এখান থেকে আমরা জানতে পারি। ওকে, আর তার 2টো আত্মজীবনী প্রবন্ধ গ্রন্থ আছে এটা ছাড়া, মানে মোট তার আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের সংখ্যা 3টি। একটা জীবন স্মৃতি, একটা ছেলেবেলা, আর একটা হচ্ছে আত্মপরিচয়। এগুলো অনলাইন ক্লাসে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দেখুন কবিতা, তার প্রথম উদ্ধৃত কবিতা দেখুন, যেটা বেনামে লিখিত, সেটা হচ্ছে অভিলাষ। সাহিত্যগত আত্মপ্রকাশ বললে আমরা এটাকেই ধরতে পারি, অভিলাষ কবিতার মধ্য দিয়ে। ঠিক আছে, যার হচ্ছে বেনামে রচিত কবিতা। দেখুন, এটি একটি দীর্ঘ কবিতা। এই কবিতাটি প্রথমে 1874 খ্রিস্টাব্দের নভেম্বর ডিসেম্বর মাসে কবির বেনামে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, শ্রীযুক্ত রজনীকান্ত দাস এই কবিতাটি 1796 শকাব্দের অগ্রহায়ণ, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর 1874 তত্ত্ববোধিনী পত্রিকা থেকে উদ্ধার করে 1346 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশ করেন। কবিতাটিতে কবির নাম দেওয়া নেই, শুধু এটি দ্বাদশ বর্ষীয় বালকের রচিত বলা হয়েছে। তাহলে কী নাম ছিল? দ্বাদশ বর্ষীয় বালকের রচিত। রবীন্দ্রনাথের কাছে কবিতাটি উপস্থাপিত করলে তিনি এটি নিঃসংশয়ে তার নিজের রচনা বলে স্বীকার করেছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি এই অভিলাষ কবিতাটির মধ্য দিয়েই তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। কবিতাটির প্রথম মুদ্রণকালে কবির বয়স ছিল মাত্র 13 বছর 7 মাস। এটি তার আরও 1 বছর পূর্বের বা আগের রচনা। কবিতাটির স্তবক সংখ্যা কত? 39টি এবং পংক্তি সংখ্যা হচ্ছে 156টি।
অর্থাৎ এর প্রতিটি স্তবকে 4টি করে পংক্তি আছে। এটা হলো তার সাহিত্যগত আত্মপ্রকাশ, প্রথম বেনামে রচিত। এবার দেখুন প্রথম মুদ্রিত মানে স্বাক্ষরযুক্ত মানে স্বনামে কবিতা কোনটা? হিন্দু মেলায় উপহার। অনেকে এটা হিন্দু মেলার বলে, কিন্তু হিন্দু মেলার নয়, সঠিক উত্তর হচ্ছে হিন্দু মেলায় উপহার। হ্যাঁ, অন্তস্থ হবে। আগেই বলেছি অভিলাষ কবিতাটিতে কবির নাম দেওয়া ছিল না, কিন্তু যে কবিতাটিতে সর্বপ্রথম কবির নাম সংযুক্ত হয় বা স্বনামে সাময়িক পত্রে প্রকাশিত হয় সেটি হলো হিন্দু মেলায় উপহার। ওকে, এই কবিতাটি প্রথমে 1875 খ্রিস্টাব্দে পার্সি বাগানে অনুষ্ঠিত বার্ষিক হিন্দু মেলায় পঠিত হয় এবং 1875 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি মানে 14ই ফাল্গুন 1281 বঙ্গাব্দ অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি বার্ষিক হিন্দু মেলা উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেন। এই কবিতাটি শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অমৃতবাজার পত্রিকার পুরাতন ফাইল থেকে উদ্ধার করে 1338 বঙ্গাব্দের মাঘ সংখ্যা প্রবাসী পত্রিকায় পুনর্মুদ্রিত করেন। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি সাল আগেই বলেছি 25শে জুলাই 1912 বা 1319 নামক আত্মজীবনের প্রবন্ধ গ্রন্থে এর কোনো উল্লেখ নেই। ওকে, কবির বয়স এই সময়ে 15 বছর নয়, মাত্র 13 বছর 9 মাস ছিল। কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে 22টি এবং পংক্তি সংখ্যা হচ্ছে 88টি, অর্থাৎ প্রতি স্তবকে 4টি করে পংক্তি আছে। এই হিন্দু মেলায় কবিতা রচনা নিয়ে সর্বপ্রথম সাধারণের সমক্ষে উপস্থিত হন। তাহলে বলতে পারি আমরা যে প্রথম কবিতা মানে আত্মপ্রকাশ যেটা বেনামে সেটা হচ্ছে অভিলাষ। এটা 1874 খ্রিস্টাব্দে নভেম্বর ডিসেম্বর মাসে বা 1281 বঙ্গাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর প্রথম মুদ্রিত মানে স্বাক্ষরযুক্ত বা স্বনামে প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলায় উপহার, রয়ের জায়গায় অন্তস্থ হবে। আর এটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি বা 14 ফাল্গুন 1281 বঙ্গাব্দে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, তবে দেখুন এই কবিতাটি মানে হিন্দু মেলায় উপহার কবিতাটি প্রথমে হোক ভারতের জয় নামে 1875 খ্রিস্টাব্দে বান্ধব পত্রিকায় প্রকাশিত হয়, কিন্তু এই কবিতাটি বান্ধব পত্রিকায় প্রকাশের সময় সেখানে কবির কোনো নাম উল্লেখ ছিল না। তাই হিন্দু মেলায় উপহার কবিতাটির পূর্ব নাম হচ্ছে হোক ভারতের জয়, যেটা প্রথমে কিন্তু 1875 খ্রিস্টাব্দে বান্ধব পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর দেখুন শেষ মৌখিকভাবে রচিত কবিতা কোনটি? তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। ওকে, এগুলো সব অনলাইন ক্লাসে দিয়ে দেবো। এই তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুশয্যায় তার মৃত্যুর মাত্র 8 দিন আগে মৌখিকভাবে রচিত। কবিতাটি রচনাকাল কত? 30 জুলাই 1941 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ। এই কবিতাটি তার শেষ কাব্যগ্রন্থ মানে মহত্তর প্রকাশিত শেষ লেখার অন্তর্গত শেষ কবিতা। শেষ লেখা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1941 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1348 বঙ্গাব্দ। 1941 মনে রাখলেই হবে, ঠিক আছে? তাই এই কবিতাটি তার শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ কবিতা। কোন কবিতা? তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। রচনাকাল 30 জুলাই 1941 বা 1348 বঙ্গাব্দ। কবিতা শেষ, এবার আসছি কাব্যগ্রন্থ। ওকে, তো কাব্যগ্রন্থ দেখো প্রথম রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। প্রকাশকাল কত? 9 মার্চ 1880 খ্রিস্টাব্দ বা 1286 বঙ্গাব্দ। তথ্য দেখুন যে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কৈশোর পর্যায়ে বা সূচনা পর্যায়, যার সাল হচ্ছে 1878 থেকে 1881 খ্রিস্টাব্দ, এর অন্তর্গত প্রথম কাব্য। এই কাব্যগ্রন্থটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। কবি কাহিনী 1878 কাব্যের 2 বছর পরে অর্থাৎ 1880 খ্রিস্টাব্দে বনফুল কাব্যটি পুস্তকারে প্রকাশিত হলেও এই কাব্যটি তার 2 বছর আগে মানে কবি কাহিনীর 2 বছর আগে মানে 1876 খ্রিস্টাব্দে রচিত মাসিক পত্রের পৃষ্ঠায় প্রকাশিত হয়। অনেক কথা ভাববেন যে 1880 2 বছর আগে 1878, তা কিন্তু নয়। 1880 খ্রিস্টাব্দে বনফুল কাব্যটি পুস্তকারে প্রকাশিত হলেও এই কাব্যটি সেই কবি কাহিনী 1878-এর 2 বছর আগে রচিত মানে 1876-এ রচিত ও মাসিক পত্রের পৃষ্ঠায় প্রকাশিত। 1282 থেকে 83 বঙ্গাব্দে অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর প্রতিমা পত্রিকায়, অনেকে শুধু জ্ঞানাঙ্কুর বলে না, জ্ঞানাঙ্কুর প্রতিমা পত্রিকায় বনফুল কাব্যের 8ম স্বর্গ অর্থাৎ শেষ স্বর্গ পর্যন্ত প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটি তিনি লিখেছিলেন গ্রন্থাকারে প্রকাশের 4 বছর পূর্বে মানে 1880 গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে তার 4 বছর পূর্বে অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে।
কবির বয়স যখন মাত্র 15 বছর ছিল, কিন্তু কাব্যগ্রন্থটি প্রকাশের সময় কবির বয়স ছিল 19 বছর, মানে 4 যোগ করে তা 19 বছর। কাব্যটি মোট 8টি স্বরকে বিভক্ত। ওকে, এই হচ্ছে বর্ণমালার তথ্য। এই তথ্যগুলো অনলাইন ক্লাস দিয়ে দেওয়া হবে। আর একটা কথা, আমি কাব্য নাটক প্রবন্ধগুলো অনলাইন ক্লাসে দেবো, ঠিক আছে? তো এইসব তথ্যগুলো দিয়ে দিলে আপনাদের আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, একদম গ্যারেন্টি। সব ক্লাসে দিয়ে দেওয়া হবে। এটা প্রথম রচিত কাব্য গেল। এবার দেখুন প্রথম প্রকাশিত কাব্য, সেটা হচ্ছে কবি কাহিনী। সাল হচ্ছে 5 নভেম্বর 1878, বা সংবাদ 1935। 1878 মনে রাখলেই হবে, বা 1285 বঙ্গাব্দ। ওকে, এটি রবীন্দ্র ঠাকুরের কৈশোর পর্যায় বা সূচনা পর্যায়, 1878 থেকে 1881 খ্রিস্টাব্দের অন্তর্গত দ্বিতীয় কাব্য। এই কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রথম বর্ষের ভারতী পত্রিকায় 1284 বঙ্গাব্দের পৌষ থেকে চৈত্র সংখ্যায়, অর্থাৎ 1878 খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই সময় কবির বয়স ছিল মাত্র 16 বছর। 1878 খ্রিস্টাব্দে কবিতাগুলি নিয়ে কবি কাহিনী কাব্যগ্রন্থ প্রকাশিত হলে গ্রন্থাগার হিসাবে রবীন্দ্রনাথের পরিচয় আরম্ভ হয়। ঠিক আছে, গ্রন্থকার হিসেবে রবীন্দ্রনাথের পরিচয় আরম্ভ হয়। এই কাব্যটির প্রকাশক ছিলেন কে? রবীন্দ্রনাথের বন্ধু প্রবোধচন্দ্র ঘোষ। এই কাব্যগ্রন্থটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। 4 স্বর্গে রচিত এই কাব্যের নায়ক কবি এবং নায়িকা হলেন নলিনী। নলিনীর মৃত্যুর পর নায়ক কবির বিশুদ্ধ প্রেমের উপলব্ধিতে কাব্যের পরিসমাপ্তি ঘটেছে। ঠিক আছে, নায়ক হচ্ছে কবি, নায়িকা হচ্ছে নলিনী। ওকে, এটা কিন্তু তার প্রথম প্রকাশিত। বনফুল 1876 রচিত হলো, 1880-তে প্রকাশিত, কিন্তু প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে 1878 সালে কবি কাহিনী। গ্রন্থকার হিসেবে রবীন্দ্রনাথের পরিচয় আরম্ভ হয় এই কাব্যগ্রন্থ থেকে। ওকে, এটা দেখুন জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ। হ্যাঁ, তার বেঁচে থাকাকালীন বা জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে জন্মদিনে, যার সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ, বা 1 বৈশাখ 1348 বঙ্গাব্দ। তথ্য দেখুন, এটি রবীন্দ্র ঠাকুরের অন্তিম পর্যায় বা গোধূলি পর্যায়, যার সাল হচ্ছে 1938 থেকে 41, এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য কাব্য। এই কাব্যগ্রন্থে মোট কবিতা সংখ্যা 30টি। এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে অপরাহ্নে এসেছিল জন্মবাসরের আমন্ত্রণ। ওকে, এই কাব্যের শেষ কবিতা হচ্ছে সৃষ্টি লীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া। এই কাব্যের কবিতা সূচি দেখুন, অনেকগুলো কবিতা আছে। হ্যাঁ, অপরাহ্নে এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে, আজি জন্মবাসরের বক্ষভেদ করি, আরবার ফিরে, এবং অনেকগুলো আছে। ঠিক আছে, তো সেগুলো আর বলছি না। এবং অনেকগুলো এসে লাস্টে হচ্ছে সেই পুরাতনকালে ইতিহাস যবে, সিংহাসন তরচ্ছায়া দূরে দূর দূরান্তে, আর লাস্ট কবিতা হচ্ছে সৃষ্টিলীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া। ঠিক আছে, এই ধরনের সমস্ত তথ্য কিন্তু অনেকে বলছেন কাব্য নাটক প্রবন্ধ পাচ্ছি না, এই ধরনের সমস্ত তথ্য কিন্তু অনলাইন ক্লাসে দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর বাইরে 100% কোনো প্রশ্ন আসবে না। কাব্য থেকে আমি নোটস বানিয়েছি, 84টা পেজ হয়ে গেছে, আমি অনলাইন ক্লাসে দিয়ে দেবো, তার বাইরে আর আসবেই না। এবার দেখুন শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ মরণোত্তর, একদম শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে মরণোত্তর কাব্যগ্রন্থ, শেষ লেখা, যার সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ, বা 1348 বঙ্গাব্দ। ওকে, পিডিএফটা কিন্তু করেছেন আমাদের ছাত্রী সৌমি দাস, আর ডিসকাস বাই আমি সৌমদীপ মাইতি। ওকে, গ্রুপটার নাম হচ্ছে ফর এসএলএসটি বেঙ্গলি প্রিপারেশন, আমাদের যেটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে অনলাইন ক্লাস হয়। এবং তথ্য দেখুন, এটি রবীন্দ্র ঠাকুরের অন্তিম পর্যায় বা গোধূলি পর্যায়, সাল হচ্ছে 1938 থেকে 41, এর অন্তর্গত শেষ কাব্য। এই কাব্যের প্রকাশক হলেন শ্রী জগদীন্দ্র ভৌমিক। এই কাব্যগ্রন্থের নামকরণে কবি করে যেতে পারেননি। নামকরণ কে করেছেন? কাব্যগ্রন্থটির নামকরণ করেছেন কবিপুত্র শ্রী রথীন্দ্রনাথ ঠাকুর, যাকে তিনি গোড়া উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। এই গ্রন্থের বিজ্ঞপ্তি অংশ তিনি লিখেছেন, এই গ্রন্থের নামকরণ পিতৃদেব করিয়া যাইতে পারেন নাই। শেষ লেখার অধিকাংশ কবিতা গত 7 থেকে 8 মাসের মধ্যে রচিত, ইহার মধ্যে কয়েকটি তার স্বহস্ত লিখিত, অনেকগুলি শয্যাশায়ী অবস্থায় মুখে মুখে রচিত। নিকটে যাহারা থাকিতেন তাহারা সেগুলি লিখিয়া লইতেন, পরে তিনি সেগুলি সংশোধন করিয়া মুদ্রণের অনুমতি দিতেন। ওকে, অনেক তথ্য আছে দেখুন। সম্মুখে শান্তি পাড়াবার গানটি ডাকঘর নাটিকার অভিনয়ের জন্য লিখিত হয়েছিল। গানটি পূজনীয় পিতৃদেবের দেহান্তরের পর গীত হয়। তিনি এইরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন। তদনুসারে ইহা তার পরলোকযাত্রার পর 22 শ্রাবণ 1348 বা 1941 সন্ধ্যায় শান্তিনিকেতন মন্দির, ও 32 শ্রাবণ শ্রাদ্ধ বাসরে শান্তিনিকেতন গীত হয়। এরকম বহু আছে, সেগুলো আর বলছি না। ওকে, এরকম বহু আছে। যাই হোক, এই কাব্যের প্রথম গান বা কবিতা হচ্ছে কি
সম্মুখে শান্তি পারাবার, এবং শেষ কবিতা হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। এই কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা দেখুন। সম্মুখে শান্তি পারাবার যেটা গান, বিবাহের পঞ্চম বরসে, তব জন্মদিনের দানের উৎসবে, রূপনারায়ণের কুলে যেটা 11 সংখ্যক কবিতা, দুঃখের আঁধার রাত্রি বারে বারে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি ইত্যাদি। ওকে, এই তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে এই ছলনাময়ী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ মৌখিকভাবে রচিত কবিতা। এটা আগেই বলে দিয়েছি। এই কবিতাটি রবীন্দ্রনাথের মৃত্যুসজ্জায় তার মৃত্যুর মাত্র 8 দিন আগে মৌখিকভাবে রচিত। কবিতাটি রচনাকাল কত? 30 জুলাই 1941 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ। প্রত্যেকটা কাব্যগ্রন্থ সূচিপত্র আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। এটা এটা আমি মেনগুলো দিয়েছি, কিন্তু প্রত্যেক সূচিপত্রগুলো আমার কাছে আছে। তাও দেখো ছোট গল্প। ওকে, তো প্রথম পর্যায়ে ছোট গল্প দেখো ভিখারিনী। প্রথম পর্যায়ে ছোট গল্প হচ্ছে ভিখারিনী। ওকে, এই গল্পটি 1284 বঙ্গাব্দে শ্রাবণ থেকে ভাদ্র সংখ্যা মানে 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তারপর দেখো জীবদ্দশায় প্রকাশিত শেষ ছোট গল্প, তার জীবৎকালে প্রকাশিত শেষ ছোট গল্প হচ্ছে প্রগতির সংহার। দেখুন এই গল্পটি 1348 বঙ্গাব্দে 3 আশ্বিন মানে 1941 খ্রিস্টাব্দে শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটির রচনাকাল হচ্ছে 11 থেকে 21 জুন 1941 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ। গল্পটির পূর্ব নাম ছিল কাপুরুষ। ওকে, এবার দেখো শেষ প্রকাশিত ছোট গল্প যেটা মরণোত্তর। হ্যাঁ, একদম শেষ প্রকাশিত ছোট গল্প মরণোত্তর গল্প হচ্ছে শেষ প্রকাশিত মুসলমানের গল্প। এই গল্পটি 1362 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় মানে বলতে পারো যে 1955 খ্রিস্টাব্দ ঋতুপত্র পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটির রচনাকাল হচ্ছে 14 থেকে 25 জুন 1941 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ। তার বহু বছর পর কিন্তু এটা গ্রন্থাকারে মানে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখুন তার প্রথম অনুদিত ছোট গল্প। তার প্রথম অনুদিত ছোট গল্প হচ্ছে শুভা। ওকে, এই শুভা গল্পটি প্রথমে 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় মানে 1892 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, তাদের শুভা 1892 থেকে 93 হবে। ওকে, কারণ পৌষ মাসের 15 তারিখের আগে থাকলে 593 যোগ করতে হয়, 15 তারিখের পর থাকলে 594 যোগ করতে হয়। এই হলো গল্প। এবার আসছি দেখো উপন্যাস। প্রথম রচিত উপন্যাস কি? সেটা হচ্ছে করুণা। ঠিক আছে, 1877 থেকে 78 খ্রিস্টাব্দ। তথ্য তো বহু আছে। হ্যাঁ, তথ্যগুলো এখন আর বেশি আলোচনা করছি না। এই উপন্যাসের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ প্রথম উপন্যাস লেখার প্রথম চেষ্টা করেন। বঙ্কিম চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের দ্বিতীয় পর্যায়ে যখন বঙ্গাসর পত্রিকার পাতা আলোকিত করছে, সেই রকম একটা সময়ে রবীন্দ্রনাথের হাতে তার প্রথম উপন্যাসের জন্ম নিচ্ছে। ওকে, প্রথম উপন্যাসের জন্ম নিচ্ছে। মাত্র 16 থেকে 17 বছর বয়সে রবীন্দ্রনাথ এই উপন্যাসটি রচনা করেন। মাত্র 16 থেকে 17 বছরের অপরিণত বালকের হাতের এই রচনা সমালোচকদের প্রশংসা অর্জন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। ছোট আকারের হলেও উপন্যাসটি পূর্ণাঙ্গ রূপে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসটি প্রথমে 1284 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যা থেকে 1285 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা মানে 1877 থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটির বিষয়বস্তু রচনাকালের সমসাময়িক সময়ের। উপন্যাসে সমাজে নিপীড়িত হওয়ার ছবি ফুটে উঠেছে। উপন্যাসের 3 নারী চরিত্র হচ্ছে মোহিনী, করুণা ও রজনীর ভিন্ন ভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে। ওকে, বিশেষত মোহিনী নামক যুবতী বিধবা সমস্যাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই উপন্যাসে এক বিধবা কিশোরীর বেদনাময় জীবনের কথা ফুটে উঠেছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাব আছে। শিল্পরূপ অথবা চরিত্র চিত্রণ কোনো দিক থেকেই এটি উচ্চমানের রচনা নয় এবং রবীন্দ্রনাথ একে গ্রন্থাগারে প্রকাশ করেননি। অর্থাৎ রবীন্দ্রনাথের জীবদ্দশায় এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়নি। ওকে, 1961 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলীতে করুণা নামে এই উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র দেখুন: মহেন্দ্র, মোহিনী, করুণা, রজনী, নরেন্দ্র প্রমুখ। ডক্টর সুকুমার সেন এই উপন্যাসটি সম্পর্কে বলেছেন,
করুণা অপরিণত রচনা হইলেও ঐতিহাসিক মূল্যবর্জিত নয়। ওকে। মোহিনী মহেন্দ্রর অপ্রধান কাহিনীর মধ্যে কৃষ্ণকান্ত উইলের ছায়া এবং চোখের বালির পূর্বাভাস আছে। করুণা মহেন্দ্র ও রজনী পরে চোখের বালির মহেন্দ্র আশাতে পরিণত, ডক্টর সুকুমার সেন বলেছেন। ওকে। এবার দেখুন, অনেক তথ্য আছে, এগুলো তো সম্ভব নয়। এবার দেখুন প্রথম প্রকাশিত উপন্যাস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তা ইতিহাস ও রোমান্স নির্ভর উপন্যাস। সাল কত? 11 জানুয়ারি 1883 বা পৌষ 1289। আর একটা শকাব্দ আছে, পৌষ 1804 শকাব্দ। এই উপন্যাসটি প্রথমে 1288 বঙ্গাব্দের কার্তিক সংখ্যা থেকে 1289 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যা পর্যন্ত ভারতী পত্রিকায় থাইগায় প্রকাশিত হয়। উপমরান সাহেবের বাগান বাড়িতে এসে রবীন্দ্রনাথ এই উপন্যাসটি লিখেছিলেন। উপমরান নয়, মানে মোরান সাহেবের বাগান বাড়ি, ঠিক আছে। মোরান সাহেবের বাগান বাড়িতে এসে রবীন্দ্রনাথ এই উপন্যাসটি লেখা শুরু করেন। রাজা প্রতাপাদিত্যের সঙ্গে, মানে প্রতাপাদিত্য, ঠিক আছে, প্রতাপাদিত্যের সঙ্গে মুঘলদের সংগ্রামে কেন্দ্র করে এই উপন্যাসটি লিখিত হয়েছে। উপন্যাসটি তিনি শ্রীমতী সৌদামিনী দেবীকে উৎসর্গ করেন। তিনি এই উপন্যাসে মানুষের শক্তিমত্তার বিপরীত মেরুতে সুকোমল হৃদয়বৃত্তি, প্রেম, মমতা প্রভৃতিকে অধিক মাত্রায় গুরুত্ব দিয়েছেন। উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 37টি। রবীন্দ্রনাথ এই উপন্যাসটি লিখতে প্রধানত প্রতাপচন্দ্র ঘোষের পঙ্গাদ্বীপ পরাজয়, হ্যাঁ, যার 2টি খণ্ড, প্রথম খণ্ড 1874 নামক গবেষণামূলক গ্রন্থ বা উপন্যাসে সাহায্য নিয়েছিলেন, ঠিক আছে। এই উপন্যাসও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের প্রভাব আছে। ডক্টর নিরঞ্জন রায়ের মতে বউ ঠাকুরের হাট ও রাজশ্রী এই 2টি উপন্যাস বঙ্কিমচন্দ্রের ছত্রছায়ায় বসিয়া লিখিত। এটা কে বলেছেন? এটা বলেছেন ডক্টর নিরঞ্জন রায়। ওকে। এই উপন্যাসের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র দেখুন: প্রতাপাদিত্য, বসন্ত রায়, বিভা, উদয়াদিত্য প্রমুখ। রবীন্দ্রনাথের পিতৃবন্ধু শ্রী কণ্ঠ সিংহের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটেছে বসন্ত রায় চরিত্রে। পরবর্তীকালে এই উপন্যাসের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, চরিত্রগুলির মধ্যে যেটুকু জীবনের লক্ষণ প্রকাশ পেয়েছে সেটা পুতুলের ধর্ম ছাড়িয়ে উঠতে পারেনি। তারা আপন চরিত্র বলে অনিবার্য পরিণামে চালিত নয়, তারা সাজানো জিনিস একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে। এর কাহিনী অবলম্বনে, মানে বউ ঠাকুরের নাট উপন্যাসের কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ প্রায়শ্চিত্ত, প্রকাশ করা 1909 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ, নাটক রচনা করেন। প্রায়শ্চিত্ত নাটকটি পরে পরিত্রাণ নামে পুনর্লিখিত হয়। ওকে। এবার দেখুন তার শেষ প্রকাশিত উপন্যাস নাম কি? 4 অধ্যায়। এটি রাজনৈতিক ও সমাজনীতি বা স্বদেশ চেতনামূলক চেতনাশ্রয়ী উপন্যাস। সাল কত? 22 ডিসেম্বর 1934 বা অগ্রহায়ণ 1341 বঙ্গাব্দ। ওকে। এটা অনেক তথ্য আছে, প্রত্যেকেরই তথ্য বেশি বেশি আছে। আমি তথ্য দিয়েই কাজ করি, আমি এমনি তথ্য দিই না, ঠিক আছে। যাই হোক, রবীন্দ্রনাথের এই উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত না হয়, একদম গ্রন্থাগারে প্রকাশিত হয়। পরীক্ষা আসে রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত না হয়, একদম গ্রন্থাগারে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে তার শেষ প্রকাশিত উপন্যাস 4 অধ্যায়। এই উপন্যাসটি ভূমিকা ও 4টি পরিচ্ছেদে বিভক্ত। এই উপন্যাসে রবীন্দ্রনাথ সশস্ত্র বিপ্লববাদের বিরুদ্ধে বিতৃষ্ণা প্রকাশ করায় বিতর্কের সৃষ্টি হয়। উগ্র স্বাদেশিকতার লোলুপ মূর্তি এখানে পরিস্ফুট। এটি সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি বিয়োগান্তক প্রেমের রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসের কাহিনীর প্রাথমিক খসড়া যে সিঙ্গল ভ্রমণরত রবীন্দ্রনাথ 1934 খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম দিকেই তৈরি করে ফেলেছিলেন সে কথা আমরা জানতে পারি কবির ভ্রমণ সঙ্গিনী শ্রীমতী রানীচন্দ্রের স্মৃতিকথা থেকে। উপন্যাসটি প্রকৃতপক্ষে লিরিক ইন প্রোজ, মানে 4 অধ্যায়। ওকে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে প্রকাশকাল 1916 খ্রিস্টাব্দ বা 1323 বঙ্গাব্দ। উপন্যাসের সঙ্গে এই উপন্যাসের মিল খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ স্বয়ং এই উপন্যাসটিকে লিরিকের তোড়া বলেছেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লিরিকের তোড়া কাকে বলা হয়? 4 অধ্যায়কে। এই উপন্যাসের উল্লেখযোগ্য একটি চরিত্র দেখুন: অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ, সুরেশ, মাধবী, অখিল, বটু, কানাই প্রমুখ। উপন্যাসটির নাট্যরূপ মঞ্চায়ন করেছিলেন উৎপল দত্ত। কবি অমিয় চক্রবর্তী দ্য 4 চ্যাপ্টার নামে উপন্যাসটিকে ইংরেজিতে অনুবাদ করেন। এছাড়া সুরেন্দ্রনাথ ঠাকুরও একই নামে, মানে দ্য 4 চ্যাপ্টার নামে উপন্যাসটিকে ইংরেজিতে অনুবাদ করেন। তাহলে অমিয় চক্রবর্তী আর সুরেন্দ্র ঠাকুর দ্য 4 চ্যাপ্টার নামে
এই উপন্যাসটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। এবার দেখুন তার নাটক পুরো মাখনের মতো সাজিয়ে দেওয়া আছে। প্রথম হচ্ছে নাটক দেখুন রুদ্রচণ্ড, তার নাটিকা বা কাব্যনাট্য বলায়। প্রকাশকাল দেখুন 25 জুন 1881 খ্রিস্টাব্দ বা 1803 শকাব্দ বা শক বা 1288 বঙ্গাব্দ। এটি রবীন্দ্র ঠাকুরের মাত্র 12 বছর বয়সে বোলপুরে লেখা কাব্যগ্রন্থ পৃথ্বীরাজ পরাজয়, যেটা 1873 এর নাট্যরূপ কাব্যটি লুপ্ত। ঠিক আছে, মানে পৃথ্বীরাজ পরাজয় নাট্যরূপ হচ্ছে এই রুদ্রচণ্ড, যেটা 12 বছর বয়সে লেখা। পৃথ্বীরাজ পরাজয় সাল দেখুন 1873 খ্রিস্টাব্দ, কিন্তু কাব্যটি লুপ্ত। এই নাটিকা বা কাব্যনাট্যটি মোট 14টি দৃশ্যে বিন্যস্ত। এই নাটকে মোট পথের দৃশ্য আছে 5টি। প্রতিহিংসা ও প্রেমের দ্বন্দ্ব এতে পরিলক্ষিত হয়। নাটককে তিনি তার দাদা শ্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এই নাটকের প্রধান চরিত্রগুলি হলো দেখো রুদ্রচণ্ড, অমিয়া, চাঁদকবি, দূত, দ্বার রক্ষক, পান্থ, সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, সৈন্যগণ, নাগরিকগণ, মোট 4 জন। ঠিক আছে, এরকম তথ্য কিন্তু আপনারা কোনো বইতে পাবেন না, আমাদের সব নোট তৈরি আছে, অনলাইন ক্লাসে এগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, প্রত্যেকটা থেকে তো জাস্ট প্রথম রচিত শেষ রচিত দিচ্ছি, তার সঙ্গে তথ্য দিচ্ছি। অনলাইন ক্লাসে প্রত্যেকটা থেকে তথ্য দেবো। তা দেখুন প্রথম প্রকাশিত নাটকের নাম কি বাল্মীকি প্রতিভা, যেটি হচ্ছে গীতিনাট্য। সাল হচ্ছে 21 ফেব্রুয়ারি 1881 খ্রিস্টাব্দ বা ফাল্গুন 1302 শকাব্দ বা 1287 বঙ্গাব্দ। ওকে, এটা তোমার প্রথম রচিত হলেও মানে তোমার হচ্ছে রুদ্রচণ্ড, দ্বিতীয় প্রকাশিত। আর প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা। তথ্য দেখো বিআইআর চক্রবর্তী সারদা মঙ্গল, তার সাল হচ্ছে 29 ডিসেম্বর 1879 বা 1286। কাব্যে বাল্মীকি মুনি দেবী লক্ষ্মীর অনুগ্রহ না নিয়ে দেবী সরস্বতীর কৃপাকে স্বীকার্য করেছেন এবং সেই সঙ্গে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পিয়ানো বাদনের সুরকে কথায় বেঁধে রাখতে রবীন্দ্রনাথ এই বাল্মীকি প্রতিভা নাটকটি রচনা করেন। একেবারে নিজের লেখা নাটকে এবং নিজের পরিচালনায় অভিনেতা হিসাবে রবীন্দ্রনাথকে প্রথম নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে আসতে দেখা যায় তার মাত্র 20 বছর বয়সে প্রকাশিত বাল্মীকি প্রতিভা নাটকে। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় 1881 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি বা 1287 বঙ্গাব্দে। তার 25 ও 29 বছর বয়সে আরও দুবার তিনি এই নাটকে বাল্মীকির চরিত্রের ভূমিকায় অভিনয় করেন। নিজের লেখা নাটকে অভিনয়ের আগে রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয়ের জন্য নাট্যমঞ্চে মোট 3বার নামেন। হ্যাঁ, মানে তার লেখা নাটকে অভিনয়ের আগে তিনি মোট নাট্যমঞ্চে 3বার নামেন। তার কালমিক সাল হচ্ছে 5 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ বা অগ্রহায়ণ 1289 বঙ্গাব্দ নামক গীতিনাট্যের অনেক গান বাল্মীকি প্রতিভা নাটকের দ্বিতীয় সংস্করণে সংযুক্ত হয়েছিল। কালমিক 1882 বা 1289 নামক গীতিনাট্যের অনেক গান বাল্মীকি প্রতিভা নাটকের দ্বিতীয় সংস্করণে সংযুক্ত হয়েছিল। তারপর দেখো শ্যামা, তার শেষ প্রকাশিত নাটক কি শ্যামা, সেটা নৃত্যনাট্য। সাল হচ্ছে 1939 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1346 বঙ্গাব্দ। এই নাটকের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র দেখুন বজ্রসেন, শ্যামা, বন্ধু, কোটাল, সখীরা, উত্তীয়, সহচরী, পল্লীমণিরা, প্রহরীগণ, নেপথ্যে, এগুলো প্রমুখ। ঠিক আছে, তারপর দেখুন প্রবন্ধ। প্রথম প্রকাশিত প্রবন্ধ দেখুন ভুবনমোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। একটাই নাম, অনেক সরকারি ভুবনমোহিনী প্রতিভা বলে, নাম হচ্ছে ভুবনমোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। এসব তথ্য আপনারা দেখবেন, এতদিন আপনারা কোনো ভালোভাবে ইউটিউবে পাবেন না, যখন আমরা ইউটিউবে দিয়ে দেবো দেখবেন সব কপিরাইট করে নেবে। ওই জন্য আমি সত্যি কথা বলতে আমি ইউটিউবে দিই না, আমাদের বইতে থাকে বা আমাদের অনলাইন ক্লাসে আমরা দিই, কিন্তু যতই আমি ইউটিউবে বেশি বেশি আপলোড করি তখনই নিয়ে নেয়। আমি দেখবেন আগে তথ্যভিত্তিক ক্লাস করাতাম ইউটিউবে, এখন থেকে প্রশ্নভিত্তিক করাই, কারণ এমসিকিউ প্রশ্নগুলো যায় আসে না, তথ্য যদি নিয়ে নেয় কেউ, হ্যাঁ, যে অনলাইন কোচিং সেন্টারে বিভিন্ন এই নোটসগুলো চলে গেছে, তারা ঠিক টাইপিং করে বার করে দেবে আর বলবে এটা তাদের নোটস, কিন্তু এগুলো হচ্ছে আমাদেরই নোটস। এইসব নোটস খেটে কিন্তু করা 10 বছর ধরে এইসব নোটসগুলো বানানো। ঠিক আছে, যাই হোক দেখুন এই প্রবন্ধটি 1283 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায় মানে 876 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর প্রতিবিম্ব পত্রিকায় প্রকাশিত হয়। এই প্রবন্ধটি আসলে 3জন কবির 3টি কাব্যগ্রন্থের সমালোচনা। এর মধ্যে ভুবনমোহিনী প্রতিভা নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের ভুবনমোহিনী দেবী ছদ্মনামে লেখা কাব্যগ্রন্থ। তাহলে ভুবনমোহিনী প্রতিভা হচ্ছে নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের ভুবনমোহিনী দেবী ছদ্মনামে লেখা কাব্যগ্রন্থ।
অবশ্য সরোজিনী হচ্ছে রাজকৃষ্ণ রায়ের লেখা কাব্যগ্রন্থ, আর দুঃখ সঙ্গিনী হচ্ছে হরিশ্চন্দ্র নিয়োগীর লেখা কাব্যগ্রন্থ। ওকে, তাই নাম হচ্ছে পৌনমিনী প্রতিভা, অবশ্য সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। তার দেখুন জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ দেখুন, সভ্যতার সংকট। তার জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ কি? সভ্যতার সংকট। এটা অ্যাকচুয়ালি অভিবাসন, তো এটা প্রবন্ধ হিসেবে ধরা হয়, কিন্তু এটা অভিবাসন, ঠিক আছে। সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ বা 1 বৈশাখ 1348 বঙ্গাব্দ। এই অভিবাসনটি 1348 বঙ্গাব্দের 1 বৈশাখ মানে 1941 খ্রিস্টাব্দে বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে পুস্তিকা আকারে বিতরণ করা হয়েছিল। এই 80 বস্ফূর্তি উৎসবই রবীন্দ্রনাথের জীবদ্দশায় সর্বশেষ জন্মোৎসব। নববর্ষের সায়াহ্নলগ্নে উত্তরায়ণ প্রাঙ্গণে সমবেত আশ্রমবাসী ও অতিথি অভ্যাগতদের সমক্ষে পঠিত এই অভিভাষণই কবি জীবনের সর্বশেষ অভিভাষণ। কবির উপস্থিতিতে কীর্তিমোহন সেন সেদিন এই প্রবন্ধ পাঠ করেছিলেন। সত্যদ্রষ্টা কবির বাস্তব জীবন অভিজ্ঞতার শেষ স্বাক্ষর বহন করেছে এই প্রবন্ধটি। যদি বলা হয় যে, যদি ঘুরে প্রশ্ন আসে, হ্যাঁ, যে সভ্যতা সংকটটা প্রকৃতপক্ষে কি অভিবাসন প্রবন্ধ, তো আমাদের অভিবাসনটাকে আমরা ধরতে পারি। হ্যাঁ, আর যদি এমনি প্রশ্ন আসে তার জীবনে প্রকাশিত শেষ প্রবন্ধ কি, তখন আমরা এই সভ্যতা সংকটকেই বলবো। ওকে, তা দেখুন প্রবন্ধ গ্রন্থ, এখন প্রবন্ধ করে প্রবন্ধ গ্রন্থ। কত প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ দেখুন, বিবিধ প্রসঙ্গ। সাল হচ্ছে 1883 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1805 শকাব্দ। এই প্রবন্ধ গ্রন্থটি আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে শ্রী কালিদাস চক্রবর্তী কর্তৃক মুদ্রিত প্রকাশিত। এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ হচ্ছে মনের বাগান বাড়ি এবং শেষ প্রবন্ধ হচ্ছে সমাপন উৎসর্গ। এছাড়া এর কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ হল বসন্ত বর্ষা, আদর্শ প্রেম, শূন্য, জমা খরচ, মনগণিত, নৌকা, ফুলগাছ, মাছ ধরা, ইচ্ছা, দাম্ভিকতা, অভিনয়, আত্মসয়, আত্মবিস্মৃতি, ছোট ভাব, অসংখ্য জগৎ, জগতের জমিদারি, প্রকৃত পুরুষ, জগৎ পীড়া ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য প্রবন্ধ, বহু আছে এগুলো। প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ হচ্ছে মনের বাগান বাড়ি, শেষ প্রবন্ধ হচ্ছে সমাপন উৎসর্গ। কালিদাস চক্রবর্তী কর্তৃক মুদ্রিত প্রকাশিত আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে। ওকে, হচ্ছে বিবিধ প্রসঙ্গ সংগ্রহ তথ্য। প্রকাশকাল দেখো 1883 খ্রিস্টাব্দ, এটা প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ। তারপর দেখো জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ। তার জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থের নাম কি? আশ্রমের রূপ ও বিকাশ। সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ বা আষাঢ় 1348 বঙ্গাব্দ। এই প্রবন্ধ গ্রন্থটি বিশ্বভারতী পুস্তিকামালায় অন্তর্গত হয়ে 1348 বঙ্গাব্দে আষাঢ় মাসে মানে 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এর প্রথম প্রবন্ধটি হচ্ছে আশ্রমের শিক্ষা নামে 1343 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় মানে 1936 খ্রিস্টাব্দ প্রবাসী পত্রিকায় মুদ্রিত হয়। ওকে, এবং নিউ এডুকেশন ফেলোশিপ প্রকাশিত শিক্ষার ধারা পুস্তিকার 1343 বঙ্গাব্দের অন্তর্গত হয়। রবীন্দ্রনাথের শিক্ষা সাল হচ্ছে 17 নভেম্বর 1908 খ্রিস্টাব্দ বা 1315 বঙ্গাব্দ। প্রবন্ধ গ্রন্থের তৎপরবর্তী সংস্করণও 1351 বঙ্গাব্দে এই প্রবন্ধটি মুদ্রিত হয়েছে। এর দ্বিতীয় প্রবন্ধটি এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রকাশিত ও তার কিছুকাল পূর্বে লিখিত। 1340 বঙ্গাব্দের আশ্বিন মাসে মানে 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত ও শান্তিনিকেতনে পঠিত আশ্রম বিদ্যালয়ের সূচনা ইতিপূর্বে কোনো গ্রন্থের অন্তর্ভুক্ত হয়নি। এটি আশ্রমের রূপ ও বিকাশ পুস্তিকার বর্তমান সংস্করণে তৃতীয় প্রবন্ধরূপে মুদ্রিত হলো। ঠিক আছে, তথ্যগুলো যেমন লাগে না, শুধু জীবনে প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ আশ্রমের রূপ ও বিকাশ, প্রকাশ করা 1941 বা আষাঢ় 1348 বঙ্গাব্দ মনে রাখলেই হবে। খ্রিস্টাব্দটা 1941 মনে রাখলেই হবে। তার জীবনে প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ। তারপর দেখো তার শেষ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে মরণোত্তর আর কি, সেটা সাহিত্যের স্বরূপ। ওকে, সাল হচ্ছে 1943 খ্রিস্টাব্দ বা 1 বৈশাখ 1350 বঙ্গাব্দ। এটি রবীন্দ্রনাথ ঠাকুর সংকলিত বিশ্ববিদ্যা সংগ্রহের প্রথম গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থে 1344 থেকে 48 বঙ্গাব্দের মধ্যে রচিত 9টি প্রবন্ধ মুদ্রিত হয়েছে। অর্থাৎ এই প্রবন্ধ গ্রন্থে মোট 9টি প্রবন্ধ আছে। সেগুলি হলো দেখো সাহিত্যের স্বরূপ, কাব্যে গদ্যরীতি, কাব্যছন্দ, গদ্যকাব্য, সাহিত্য বিচার, সাহিত্যের মূল্য, সাহিত্যের চিত্র বিভাগ, সাহিত্য ঐতিহাসিকতা, সত্য বাস্তব। ওকে, এই দিনে এই প্রবন্ধ গ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশিত হবার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি প্রবন্ধ গ্রন্থ গ্রন্থাগারে প্রকাশিত হয়। তার নাম কি? সেটি হচ্ছে আত্মপরিচয়, যা সাল হচ্ছে 1943 খ্রিস্টাব্দ বা 1 বৈশাখ 1350 বঙ্গাব্দ। একই, এটি একটি আত্মজীবনের প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থের শেষে 1317 বঙ্গাব্দে পদ্মিনী মোহন নিয়োগে লিখিত একটি সুদীর্ঘ পত্র সন্নিবিষ্ট হয়েছে।
তাও দেখুন সমালোচনা, তার প্রথম প্রকাশিত সমালোচনা দেখুন মেঘনাদবধ কাব্যের সমালোচনা হচ্ছে তার প্রথম প্রকাশিত সমালোচনা। ওকে, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 16 বছর বয়সে 1877 খ্রিস্টাব্দে 1284 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্যের সমালোচনা করেন। অনেক সমালোচক আবার 1283 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায় মানে 1876 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় প্রকাশিত ভুবনমোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী প্রবন্ধটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সমালোচনা বলেছেন। এটা অ্যাকচুয়ালি প্রবন্ধ, কিন্তু এটা প্রথম কাব্যের সমালোচনা হবে না। অনেক সমালোচক বলে, অনেক সমালোচক অ্যাকচুয়ালি এটা প্রবন্ধকে সমালোচনা বলেছেন, কিন্তু অনেক সমালোচক আবার মেঘনাদ কাব্যের সমালোচনাকে প্রথম সমালোচনা বলেছেন। ঠিক আছে, এটা দ্বিমত আছে, কারণ এই প্রবন্ধটি আসলে তিনজন কবির 3টি কাব্যগ্রন্থের সমালোচনা। এর মধ্যে ভুবনমোহিনী প্রতিভা নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের ভুবনমোহিনী দেবী ছদ্মনামে লেখা কাব্যগ্রন্থ, অবসর সরোজিনী রাজকৃষ্ণ রায়ের লেখা কাব্যগ্রন্থ, আর দুঃখ সঙ্গিনী হচ্ছে হরিশচন্দ্র নিয়োগীর লেখা কাব্যগ্রন্থ। যদিও অনেকে সমালোচনা প্রবন্ধের মধ্যে পড়ে, তবুও এটি যেহেতু প্রবন্ধ হিসেবে সবচেয়ে বেশি স্বীকৃতি পেয়েছে, তাই বেশিরভাগ সমালোচকের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সমালোচনা হলো তার মাত্র 16 বছর বয়সে অর্থাৎ 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের সমালোচনা। ওকে, দ্বিমত আছে। এবার দেখুন অভিনয়টা আমরা দিয়েছি। দেখুন নাট্যমঞ্চে প্রথম অভিনয়। ওকে, দেখুন এমন কর্ম আর করব না, সাল হচ্ছে 1877 খ্রিস্টাব্দ বা আষাঢ় 1799 শকাব্দ। প্রহসনে তিনি প্রথম অভিনয় করেছিলেন। মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না 1877 বা আষাঢ় 1799 শকাব্দ প্রহসনে নাট্যমঞ্চে প্রথম অবতীর্ণ হন বা নাট্যমঞ্চে প্রথম অভিনয় করেন। 1877 খ্রিস্টাব্দের জুলাই মাসের পরবর্তী কোনো এক সময়ে মানে 1284 বঙ্গাব্দে তিনি এই প্রহসনে অভিনয় করেন। এই প্রহসনে রবীন্দ্রনাথ অলীক বাবু চরিত্রের ভূমিকা অভিনয় করেন, যা ঠাকুরবাড়ির লোকজন আর বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওকে, পরবর্তীতে এই প্রহসনটির নাম পরিবর্তন করে অলীক বাবু নাম রাখা হয়। তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে অলীক বাবু চরিত্রে প্রথম অভিনয় করেন। তিনি প্রথম হচ্ছে তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না 1877 এই প্রহসনে অভিনয় করেন। তিনি প্রথম নাট্যমঞ্চে প্রথম অবতীর্ণ হন বা নাট্যমঞ্চে প্রথম অভিনয় করেন এই এমন কর্ম আর করব না প্রহসনে। ওকে, এবার দেখুন তার নিজের লেখা নাটকে নাট্যমঞ্চে প্রথম অভিনয় বাল্মীকি প্রতিভা, যার সাল ছিল 21 ফেব্রুয়ারি 1881 খ্রিস্টাব্দ বা 1287 বঙ্গাব্দ বা ফাল্গুন 1302 শকাব্দ এই গীতিনাট্যে। হ্যাঁ, 1881 খ্রিস্টাব্দে ধরতে পারি আমরা। তো তিনি নিজের লেখা প্রথম নাটকে অভিনয় করেন বাল্মীকি প্রতিভা গীতিনাট্যে। 1881 হচ্ছে ফার্স্ট সাল এই বাল্মীকি প্রতিভায়। তথ্য দেখুন যে একেবারে নিজের লেখা নাটকে এবং নিজের পরিচালনায় অভিনেতা হিসেবে রবীন্দ্রনাথ প্রথম নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে আসতে দেখা যায় তার মাত্র 20 বছর বয়সে প্রকাশিত বাল্মীকি প্রতিভা নাটকে বা গীতিনাট্যে। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় 1881 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি বা 1287 বঙ্গাব্দে। তার 25 ও 29 বছর বয়সে আরও দুবার তিনি এই নাটকে বাল্মীকি চরিত্রের ভূমিকা অভিনয় করেন। নিজের লেখা নাটকে অভিনয়ের আগে রবীন্দ্র ঠাকুর অভিনয়ের জন্য মোট 3বার নামেন। হ্যাঁ, নিজের লেখা নাটক অভিনয়ের জন্য রবীন্দ্র ঠাকুর অভিনয়ের জন্য মোট নাট্যমঞ্চে 3বার নামেন। তার কাল মৃগয়া সাল হচ্ছে 5 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ বা অগ্রহায়ণ 1289 বঙ্গাব্দ, মানে 1882 মনে রাখলেই হবে। তার কাল মৃগয়া 1882 নামক গীতিনাট্যের অনেক গান বাল্মীকি প্রতিভা নাটকের দ্বিতীয় সংস্করণে সংযুক্ত হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ তার প্রথম নাটকে নামেন এমন মানে তার প্রথম অভিনয়ে নামেন তিনি তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না এই প্রহসনে। আর প্রথম তিনি নিজের লেখা নাটকে প্রথম নাট্যমঞ্চে অভিনয় করেন বাল্মীকি প্রতিভা নাটকে। হ্যাঁ, তা যেটা প্রথম প্রকাশিত নাটক। ওকে, তো দেখুন এবার পত্রিকাটাও দিয়েছি, এটা ভাববেন না যে দিইনি, সব দিয়েছি। রবীন্দ্র ঠাকুর সম্পাদিত প্রথম পত্রিকা হচ্ছে সাধনা পত্রিকা। ওকে, তথ্য দেখুন বহু তথ্য আছে। 1301 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে মানে 1894 খ্রিস্টাব্দে। ওকে, রবীন্দ্র ঠাকুর সাধনা পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। সাধনা পত্রিকাটির সম্পাদনার মাধ্যমেই পত্রিকা সম্পাদক রূপে রবীন্দ্র ঠাকুরের আত্মপ্রকাশ হয়। 1301 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা বা
বা হচ্ছে 1894 খ্রিস্টাব্দ, ঠিক আছে। 1894 খ্রিস্টাব্দ থেকে 1302 বঙ্গাব্দে ভাদ্র আশ্বিন বা 1895 খ্রিস্টাব্দ। ওকে, 1301 বঙ্গাব্দের অগ্রহায়ণ মানে 1894 খ্রিস্টাব্দ থেকে 1302 বঙ্গাব্দের ভাদ্র আশ্বিন কার্তিক সংখ্যা মানে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথ এই পত্রিকাটির সম্পাদনার দায়িত্বে ছিলেন। রবীন্দ্রনাথ তার ছিন্নপত্রাবলী গ্রন্থে সাধনা পত্রিকাটির সম্বন্ধে লিখেছেন, সাধনা আমার হাতের কুঠারের মতো, খুব ইম্পর্টেন্ট, সাধনা আমার হাতের কুঠারের মতো, আমাদের দেশের বৃহৎ সামাজিক অরণ্য ছেদন করবার জন্য একে আমি ফেলে রেখে মোর্চা করতে দেব না, একে আমি বরাবর হাতে রেখে দেব। সুধীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকেই পত্রিকাটি আর্থিক সংকটে ভুগছিল। তাহলে সুধীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকেই পত্রিকাটি আর্থিক সংকটে ভুগছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও তা কাটিয়ে উঠতে পারেননি। তিনি এই মাসিক পত্রিকাটিকে ত্রৈমাসিক করে মানে 3 মাসে একবার প্রকাশের ব্যবস্থা করেন অবস্থা উন্নতি ঘটাতে, কিন্তু সেই চেষ্টাও ফলপ্রসূ হয়নি। 1302 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের সম্পাদনাতে পত্রিকাটি ভাদ্র আশ্বিন কার্তিক মাসের মানে 1895 খ্রিস্টাব্দে যে যুগ্ম সংকলনটি বেরোয় সেটিই ছিল এই পত্রিকাটির শেষ সংখ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাপ্তাহিক হিতবাদী পত্রিকার সম্পাদক। যেহেতু হিতবাদী 17 জ্যৈষ্ঠ 1298 বঙ্গাব্দ বা 1891 খ্রিস্টাব্দ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন কৃষ্ণকমল ভট্টাচার্য, তাই এই পত্রিকাটিকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত প্রথম পত্রিকা বলে ধরা যাবে না। হ্যাঁ, এই পত্রিকাটি প্রতিষ্ঠার মধ্যে অন্যতম ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরই এই পত্রিকাটির নামকরণ করেছিলেন হিতবাদী। যেহেতু প্রথম সম্পাদক ছিল তোমার কৃষ্ণকমল ভট্টাচার্য, তাই বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত, যেহেতু মেন সম্পাদক ছিলেন কৃষ্ণকমল ভট্টাচার্য, কৃষ্ণকমল ভট্টাচার্য মানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে সম্পাদনা করেছিলেন, কিন্তু হিতবাদী প্রধান সম্পাদক ছিলেন কৃষ্ণকমল ভট্টাচার্য। তাহলে বলতে পারি তার প্রথম সবাই পত্রিকা সাধনা। ওকে, 1301 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে বা 1894 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। এই সাধনা পত্রিকাটির সম্পাদনার মাধ্যমেই পত্রিকা সম্পাদক রূপে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশ। ওকে, যে লাস্ট তথ্য দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত শেষ পত্রিকা, ওকে, তার নাম কি? বিশ্বভারতী কোয়ার্টারলি। ওকে, বিশ্বভারতী কোয়ার্টারলি। তথ্য দেখুন, বিশ্বভারতীর সঙ্গে দেশ বিদেশের সম্বন্ধ রক্ষার তাগিদে 1923 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মানে বৈশাখ 1330 বঙ্গাব্দে প্রকাশিত হয় বিশ্বভারতী কোয়ার্টারলি পত্রিকা। ত্রৈমাসিক এই পত্রিকার প্রথম সংখ্যাটি সম্পাদনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ত্রৈমাসিক পত্রিকা। ওকে, 82 পৃষ্ঠা আয়তনের প্রথম সংখ্যাটিতে মোট 9টি লেখা প্রকাশিত হয়েছিল। এর মধ্যে রবীন্দ্রনাথের নিজেরই লেখা ছিল, রচনা ছিল 5টি। প্রথম সংখ্যাটি প্রকাশিত হওয়ার পর রবীন্দ্রনাথ বিশ্বভারতীর নানান কাজে খুব ব্যস্ত হয়ে পড়েন। এ অবস্থায় পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব তুলে দেন তার ভ্রাতুষ্পুত্র, মানে ভাইয়ের পুত্র আর কি, হ্যাঁ, সুরেন্দ্রনাথ ঠাকুরের হাতে, তার ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুরের হাতে। সুরেন্দ্রনাথ ঠাকুর সম্পাদনার ভার গ্রহণ করলেও রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ মতোই পত্রিকাটি পরিচালনা করতে থাকেন। ওকে, এই হচ্ছে তথ্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলছি, এসব নোটস, এটা তো সামান্য নোটস, এর আরও বেশি নোটস দেওয়া হবে, মানে তার কাব্যনাটা পৌঁছ থেকে তথ্য দেওয়া হবে। হ্যাঁ, কাল থেকে অনলাইন ক্লাস শুরু হবে, এখন ভর্তি নেওয়া হচ্ছে। যারা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার 8768830230 নম্বরে যোগাযোগ করে নেবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।